পেজ 407 বঙ্গানুবাদ। বিচার সভায় উপস্থিত হয়ে ডেসডেমনা ওথেলোর বক্তব্য সমর্থন করল এবং স্বীকার করল যে তার জীবন ও শিক্ষার জন্য সে ব্রাবেনশিয়োর প্রতি কর্তব্যকর্মে আবদ্ধ, কিন্তু এখন তাকে তার প্রেমিক ও স্বামী ওথেলোর জন্য এক বৃহত্তর কর্তব্য পালন করতে হবে, ঠিক যেমনভাবে বহু বছর আগে তার মা কর্তব্য পালন করেছিলেন ব্রাবেনশিয়োকে নিজের পিতা অপেক্ষা অধিক গুরুত্ব দিয়ে স্বামী হিসেবে পছন্দ করে। ব্রাবেনশিও তার অভিযোগ টিকিয়ে রাখতে না পেরে মুরকে তার জামাই হিসেবে মেনে নিলেন এবং তাকে বললেন যে তিনি তার মেয়েকে ভুলে থাকার ঐকান্তিক চেষ্টা করবেন। তিনি এই বলে সন্তোষ প্রকাশ করলেন যে তার আর কোনো সন্তান নেই, নচেৎ ডেসডেমনার এই ব্যবহার হয়তো তাকে স্বেচ্ছাচারী করে তুলত এবং তিনি হয়তো তাদেরকে পরিত্যাগ করতেন। তিনি ওথেলোকেও সাবধান করে দিলেন যে ডেসডেমনা তার বাবাকে ঠকিয়েছে এবং সে হয়তো ওথেলোকেও ঠকাতে পারে। বিচারের পর ওথেলো তৎক্ষণাৎ ডেসডেমনাকে সাথে নিয়ে সাইপ্রাসে যুদ্ধে চলে গেল, কারণ ডেসডেমনা এক মুহূর্ত আর তার বাবার সাথে থাকতে রাজি নয়। সে দীপ্ত কণ্ঠে বলল, আমি ওই মুরের সাথে জীবন কাটাবো বলেই তাকে ভালোবেসেছি। সুতরাং সদ্য বিবাহিত দম্পতি সাইপ্রাসের উদ্দেশ্যে নৌযাত্রা শুরু করলো, কিন্তু সাইপ্রাসে পৌঁছানো মাত্র খবর এলো যে এক ভয়ঙ্কর ঝড়ে তুরস্কের নৌবহর ছত্রখান হয়ে গেছে। অতএব দ্বীপটি এখন সুরক্ষিত, কিন্তু ওথেলোকে ভোগাবে যে যুদ্ধ তা সবে শুরু হতে চলছিল। আর সেই যুদ্ধে শত্রুপক্ষ হলো ওথেলোর মনে ডেসডেমনা সম্পর্কে গড়ে ওঠা বিদ্বেষ, আর তা ছিল বহিঃশত্রু বা বিধর্মীদের চেয়েও ভয়ঙ্কর। ওথেলোর বন্ধুদের মধ্যে ক্যাসিওর মতো বিশ্বস্ত আর কেউ ছিল না। সেই ছিল ফ্লোরেন্সের এক তরুণ যোদ্ধা। তার প্রেমপূর্ণ মনোমুগ্ধকর স্বভাব সহজেই মহিলাদের আকর্ষণ করত। সেই সুদর্শন এবং বাকপটু। যে কোনো বয়স্ক বিবাহিত লোক যার যুবতী সুন্দরী স্ত্রী আছে এই ধরনের ব্যক্তিকে নিয়ে তটস্থ থাকতেন। শুধু ওথেলোই ছিল ব্যতিক্রম, কারণ সে নিজে ঈর্ষামুক্ত ও উদার মনের মানুষ হওয়ায় ক্যাসিওকে বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহ করা তার পক্ষে সম্ভব ছিল না। ডেসডেমনার সাথে প্রেম পর্বে সে প্রায়শই ক্যাসিওকে কাজে লাগাতো, কারণ তার আশঙ্কা ছিল যে ক্যাসিওর মতো মহিলাদের মুগ্ধ করার ক্ষমতা তার নেই। সে ক্যাসিওকে দায়িত্ব দিত তার হয়ে ডেসডেমনার কাছে প্রেম নিবেদন করতে। ওথেলোর এই নিষ্পাপ মনোভাব তার বিরচিত চরিত্রে দোষারোপের পরিবর্তে তার চরিত্রকে আরও সম্মানিত করেছিল। এটা বলার অপেক্ষা রাখে না যে শান্ত ডেসডেমনা ওথেলোর পরেই ক্যাসিওকে বিশ্বাস করত এবং ভালোবাসত। সুতরাং বিবাহের পরেও ক্যাসিওর সাথে এই দম্পতির সম্পর্কে তেমন পরিবর্তন হলো না। ক্যাসিও মাঝে মাঝেই ওথেলোর বাড়িতে আসত এবং তার খোলামেলা ও অনর্গল মজার মজার কথাবার্তা গম্ভীর প্রকৃতির মানুষ ওথেলো পছন্দই করত। ওথেলো মাত্র কিছুদিন আগে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে বসিয়েছিল, যে পদ সেনানায়কের খুব কাছের এবং বিশ্বাসেরও বটে। এই পদোন্নতি ইয়াগো নামে এক প্রবীণ অভিজাতকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল, কারণ ইয়াগোর মনে হয়েছিল যে তার দাবি ক্যাসিওর চেয়ে বেশি ন্যায়সম্মত। সে মাঝে মধ্যেই ক্যাসিওকে বিদ্রূপ করে বলতো যে নারী সঙ্গ লাভেরই বেশি উপযুক্ত, কারণ যুদ্ধবিদ্যার কলাকৌশল তার বিশেষ জানা নেই। ক্যাসিওর প্রতি পক্ষপাতিত্বের জন্য এবং সেই সঙ্গে ইয়াগো স্ত্রী এমিলিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত এই অহেতুক সন্দেহের বশেও সে ওথেলোকে ঘৃণা করত। এই মন গড়া প্ররোচনা থেকে ইয়াগো এমন এক প্রতিশোধের পরিকল্পনা করল যার ফলে ক্যাসিও, ওথেলো ও ডেসডেমনা একসাথে সংকটে পড়বে। ইয়াগো ধূর্ত লোক ছিল। সে মানুষের মন গভীরভাবে অনুধাবন করতে পারত। সে জানত সব ধরনের যন্ত্রণার মধ্যে যে যন্ত্রণা মানুষকে সর্বাধিক উৎপীড়িত করে তা হলো ঈর্ষার যন্ত্রণা, যা অসহ্য এবং যার দংশন গভীরতম ক্ষত সৃষ্টি করে। সে ভাবল যদি সে ওথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করতে পারে তাহলে দারুণ এক প্রতিশোধের ষড়যন্ত্র করা যাবে, যা পেজ 408 শেষ পর্যন্ত ক্যাসিও বা ওথেলো বা দুজনেরই মৃত্যুতে চূড়ান্ত পরিণতি পাবে।
যাতে তার কিছুই যাবে আসবে না। সাইপ্রাসে সেনানায়ক এবং তার স্ত্রীর উপস্থিতি এবং শত্রুবাহিনী ছত্রভঙ্গ হয়ে যাওয়ার খবর এসে পৌঁছলে দ্বীপ জুড়ে এক ধরনের ছুটির আমেজের সৃষ্টি হয়েছিল। প্রত্যেকে ভোজ এবং আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই রাতে সৈন্যরা যাতে অতিরিক্ত মদ্যপান না করে তার নজরদারি করার দায়িত্ব ওথেলো ক্যাসিওকে দিল। সেই রাতেই ইয়াগো তার শয়তানি ভরা গভীর ষড়যন্ত্রটি শুরু করলো। সেনানায়কের প্রতি বিশ্বাসের ও ভালোবাসার ভনিতার আড়ালে সে ক্যাসিওকে মদ্যপান করার ব্যাপারে প্রলুব্ধ করল। প্রহরার দায়িত্বে থাকা আধিকারিকের পক্ষে যা ভীষণ অপরাধ। যদিও ক্যাসিও শুরুতে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু খুব শীঘ্রই সে ইয়াগোর চাতুরীর কাছে হেরে গেল। গ্লাসের পর গ্লাস মদ্যপান করে সে মাতাল হয়ে উঠল। ইয়াগোর প্ররোচনায় সে নম্র ডেসডেমনার প্রশংসা করতে শুরু করলো। সে ইয়াগোকে এমনও বলল, ডেসডেমনার মতো এমন নিখুঁত নারী আর হয় না। শেষ পর্যন্ত সে এক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ল। মন্টানো নামে একজন সুযোগ্য আধিকারিক এই মারপিট থামাতে এসে আহত হয়ে পড়ল। এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো প্রাসাদের ঘণ্টা বাজিয়ে সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিল, যেন এক ভয়ঙ্কর বিদ্রোহের অবস্থা সৃষ্টি হয়েছে। ঘণ্টার শব্দ শুনে ওথেলো তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে ঘটনাস্থলে এসে পৌঁছল, পাছে যুদ্ধ করতে হয়, এবং ক্যাসিওকে ঘণ্টা বাজানোর কারণ জিজ্ঞাসা করল। এর মধ্যে ক্যাসিও কিছুটা প্রকৃতিস্থ হলেও লজ্জায় কোনো কথা বলতে পারল না। ইয়াগো তখন যেন ওথেলোর দ্বারা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও সত্যি কথাটা বলার ভান করল। পুরো ঘটনাটা সে এমনভাবে উপস্থাপন করলো যেন তাতে মনে হয় সে ক্যাসিওর অপরাধ লঘু করার চেষ্টা করছে, কিন্তু আসলে তা প্রকৃত দোষের চাইতে অনেক বেশি করে দেখালো। ওথেলো, যে কিনা নিয়মানুবর্তিতাকে কঠোরভাবে মেনে চলত, বাধ্য হলো ক্যাসিওর কাছ থেকে সহকারীর পদটি কেড়ে নিতে। এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হলো। সে তার ঘৃণ্য শত্রু ক্যাসিওকে হীন প্রতিপন্ন করার এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিতে সফল হলো। ক্যাসিও, যার দুর্ভাগ্য তাকে অনেকটাই সংযত করেছে, এখন তার বন্ধু সাজা ইয়াগোর কাছে দুঃখ করল। কোট: সম্মান, সম্মান, সম্মান। হায়, আমি আমার সম্মান নষ্ট করে ফেলেছি। আমি আমার সম্মান যা চিরন্তন তাই হারিয়ে ফেলেছি, আর রয়ে গেছে শুধুমাত্র পাশবিকতা। আমার সম্মান ইয়াগো, আমার সম্মান। সে নিজেকে ঘৃণা করতে লাগলো। সে ভাবতে লাগলো কিভাবে সে সেনা নায়ককে বলে তার হারানো জায়গা ফিরে পাবে। ইয়াগো তাকে পরামর্শ দিল ডেসডেমনা মারফত তার প্রভুকে তার নিবেদন জানাতে। ক্যাসিও ইয়াগোর পরামর্শ অনুযায়ী কাজ করলো। ডেসডেমনা তাকে কথা দিল যে তার স্বামীর কাছে ক্যাসিওর হয়ে ওকালতি করবে। সে তৎক্ষণাৎ ওথেলোর কাছে গিয়ে এমন ঐকান্তিক ও সুন্দরভাবে ক্যাসিওর কথা বলল যে ওথেলো, যে নাকি ক্যাসিওর ওপর মারাত্মক অসন্তুষ্ট ছিল, ডেসডেমনাকে ফিরিয়ে দিতে পারল না। যখন সে এত দ্রুত এই ধরনের অপরাধীকে ক্ষমা করা উচিত নয় এই যুক্তি দেখিয়ে দেরি করার কথা বলল, ডেসডেমনা অনুরোধ করল যে বড়জোর আগামী রাত বা পরের দিন সকালের মধ্যে তা করতে হবে। তারপর ডেসডেমনা ওথেলোকে বোঝালো বেচারা ক্যাসিও কতটা অনুতপ্ত ও অপমানিত হয়েছে এবং তার অপরাধ এত বড় শাস্তি দাবি করে না। কিন্তু ওথেলো তাতেও রাজি হলো না। তখন সে বলল, হে প্রভু, ক্যাসিওর হয়ে আমাকে এত আবেদন নিবেদন করতে হচ্ছে, কিন্তু এই ক্যাসিওই আপনার হয়ে প্রেম নিবেদন করতে এসেছিল, এবং মাঝে মধ্যে যখন আমি আপনার নিন্দা করেছি তখন সে আপনার পক্ষ নিয়েছে। আমি মনে করি আমি আপনার কাছ থেকে সামান্যই চাইছি। যখন আমি আপনার প্রেমের সত্যিকারের পরীক্ষা নেব তখন আমি আরও গুরুত্বপূর্ণ কিছু চাইব। ওথেলো এই অনুনয়কে অগ্রাহ্য করতে পারল না। সে ডেসডেমনাকে আশ্বাস দিল যে মাইকেল ক্যাসিওকে সম্মানের সাথে তার পদে পুনর্বহাল করা হবে, কিন্তু কবে কখন তা তার ওপর ছেড়ে দিতে বলল। একদিন যে ঘরে ডেসডেমনা ক্যাসিওর সাথে কথা বলছিল এবং ক্যাসিও তার হয়ে মধ্যস্থতা করার অনুরোধ জানাচ্ছিল, হঠাৎ সেই ঘরে ওথেলো আর ইয়াগো প্রবেশ করল।
ওথেলো ঘরে প্রবেশ করাতে ক্যাসিও বিপরীত দরজা দিয়ে বেরিয়ে গেল, যা দেখে সর্বদা শয়তানি বুদ্ধিতে ভরা ইয়াগো ফিসফিস করে যেন নিজের মনেই বলল, আমি এটা একদম পছন্দ করছি না। ওথেলো অবশ্য ইয়াগোর এই কথাগুলি খেয়ালই করল না। ডেসডেমনার সাথে কথোপকথনের জন্য ওথেলো তখনকার মতো বিষয়টি ভুলে গেল। কিন্তু কিছুক্ষণ বাদে আবার বিষয়টি মনে পড়ল। ডেসডেমনা সেখান থেকে চলে গেলে ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করল, যেন সেই শুধু জেনেই সন্তুষ্ট হবে ক্যাসিও ওথেলোর সাথে ডেসডেমনার প্রেম পর্বের কথা জানে কিনা। সেনানায়ক সম্মতিসূচক উত্তর দিল এবং আরও বলল যে প্রেম পর্বের সময় ক্যাসিও তাদের মধ্যে প্রায়শই উপস্থিত থাকত। ইয়াগো ভুরু উঁচিয়ে যেন হঠাৎ করে কোনো ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেছে এমন ভাব দেখিয়ে বলল, তাই তো বলি। এটি ওথেলোকে ঘরে ঢোকার সময় ইয়াগোর বলা কথাটা মনে করিয়ে দিল। অতএব সে ভাবতে শুরু করলো যে ডেসডেমনার সাথে ক্যাসিওর যে একান্ত আলাপচারিতা চলছিল তার নিশ্চয়ই কোনো আলাদা অর্থ আছে। ওথেলো ভাবল যে ভালোবাসা ও সততায় ভরা ইয়াগো একজন ন্যায়পরায়ণ মানুষ, সুতরাং সে ইয়াগোকে অনুরোধ করলো যে সে যা জানে তা যেন খুলে বলে। কিন্তু কি হবে আনকোট, ইয়াগো বলল, যদি কোনো অশুভ চিন্তা আমার মনে প্রবেশ করে থাকে। সে বলতে থাকলো যে এটি ওথেলোর পক্ষে খুব দুঃখের হবে যদি তার পর্যবেক্ষণ সঠিক না হওয়ার কারণে কোনো সমস্যার উদ্ভব হয়। সুতরাং ওথেলোর শান্তি বজায় রাখতে ইয়াগোর ভাবনাগুলি না জানাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ইতিমধ্যে ওথেলোর কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং ইয়াগো যেন ওথেলোর মনের কত যত্নই না নেয় এমন ভাব দেখিয়ে তাকে সন্দেহ না করার পরামর্শ দিল। ওথেলোকে সন্দেহ প্রবণতার থেকে সাবধান করে দেয়া ছিল ইয়াগোর চাতুরী। পেজ 409। আমি জানি, বলে উঠল ওথেলো, আমার স্ত্রী সুন্দরী, লোকজন এবং আমোদপ্রবোধ ভালোবাসে, মুক্তকণ্ঠে কথা বলে, গান গায় এবং ভালো নাচতে পারে, কিন্তু যেখানে গুণের কথা আসে এগুলি প্রত্যেকটিই গুণ। সুতরাং আমার স্ত্রীকে অসৎ ভাবার আগে আমার প্রমাণ চাই। তখন ইয়াগো এমন ভাব করলো যে ওথেলো ডেসডেমনার দোষ ধরতে রাজি না হওয়ায় সে কতই না সুখী হয়েছে এবং সরাসরি ঘোষণা করলো যে তার কাছে কোনো প্রমাণ নেই। সে শুধু ওথেলোকে অনুনয় করলো ক্যাসিও কাছে থাকাকালীন যেন সে ডেসডেমনার আচরণ পর্যবেক্ষণ করে, সে যেন অতিরিক্ত ঈর্ষান্বিত বা নিশ্চিত না হয়ে যায়। ইয়াগো ইতালীয় মহিলাদের মতিগতি ওথেলোর থেকে ভালো জানত। সে জানত যে ভেনিসের মহিলারা সারা পৃথিবীকে তাদের রং তামাশা দেখাতে পছন্দ করে, কিন্তু সাহস করে তাদের স্বামীদের দেখাতে পারে না। ইয়াগো সুচতুরভাবে ইঙ্গিত করলো যে ডেসডেমনা ওথেলোকে বিয়ে করার সময় তার বাবাকে বোকা বানিয়েছে এবং এত চালাকির সাথে তা করেছিল যে বুড়ো ব্রাবেনশিও ভেবেছিলেন যে জাদুবিদ্যার প্রয়োগ হয়েছে। ওথেলো এই যুক্তিতে সহজেই আকৃষ্ট হলো। সে ভাবল ডেসডেমনা যদি নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে তাহলে সে হয়তো স্বামীর সাথেও প্রতারণা করতে পারে। ইয়াগো ওথেলোর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলো তাকে কষ্ট দেবার জন্য, কিন্তু ওথেলো তার বক্তব্য চালিয়ে যেতে বলল। ইয়াগো এমন ভান করলো যে ক্যাসিওর বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে সে কতই না অনিচ্ছুক। যা হোক, সে ওথেলোকে মনে করিয়ে দিল কিভাবে ডেসডেমনা তার নিজের দেশের ও গাত্রবর্ণের বহু যোগ্য পানি প্রার্থীকে বাতিল করেছে এবং তাকে বিয়ে করেছে, যা তার পক্ষে অস্বাভাবিক এবং যা প্রমাণ করে ডেসডেমনার যথেষ্ট জেদ আছে। সুতরাং ভালো মন্দ বোধ ফিরে এলে ডেসডেমনা হয়তো ওথেলোর সাথে তার দেশের সাদা চামড়ার তরুণ ইতালীয়দের তুলনা শুরু করবে। সুতরাং ইয়াগো ওথেলোকে পরামর্শ দিল ক্যাসিওর সাথে তার মিটমাট পর্ব একটু পিছিয়ে দিতে। ইতিমধ্যে ওথেলো যেন লক্ষ্য রাখে কত ঐকান্তিকভাবে ডেসডেমনা ক্যাসিওর হয়ে কথা বলছে। এভাবে বদমাইশি করে ওই বিশ্বাসঘাতক শয়তান তার পরিকল্পনা অনুযায়ী ডেসডেমনার গুণগুলিকে তার ধ্বংসের কারণে পরিণত করলো এবং ডেসডেমনার নিজের সদ্গুণগুলি থেকেই তাকে ফাঁদে ফেলার জাল তৈরি করলো। প্রথমত ক্যাসিওর হয়ে মধ্যস্থতায় রাজি করাতে ক্যাসিওকে পাঠালো ডেসডেমনার কাছে এবং তারপর ওই মধ্যস্থতার ফলে উদ্ভূত অবস্থা অনুযায়ী তার পতনের জন্য কৌশল নির্মাণ করলো।
ইয়াগোর সাথে ওথেলোর দীর্ঘ আলাপচারিতা তাকে আরো অস্থির করে তুলল। আফিং বা ম্যানড্রাগোরার রস কিংবা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ তাকে তার তৃপ্তিদায়ক বিশ্রাম ফিরিয়ে দিতে পারবে না যা সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে। নিজের পেশার প্রতি তার অনীহা এসে গেল। অস্ত্রশস্ত্রের ঝঞ্ঝানানিতে সে আর কোনো আনন্দ খুঁজে পেল না। তার হৃদয় যা সেনাবাহিনীকে দেখে নেচে উঠত, এখন যুদ্ধবাদ্যের শব্দ বা ঘোড়ার ডাকে তা আর নেচে ওঠে না। সে যেন যোদ্ধার গুণগুলি, আত্মগর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে। কখনো তার মনে হতে লাগলো যে তার স্ত্রী সৎ, আবার তার মনে হলো সে সৎ নয়। একবার তার মনে হলো ইয়াগো ন্যায়পরায়ণ, পরক্ষণেই সে বিপরীতটাও ভাবল। এইভাবে সে এতই বিক্ষিপ্ত চিত্ত হয়ে উঠল যে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল। একবার সে ইয়াগোর গলা চেপে ধরে ডেসডেমনার বিরুদ্ধে প্রমাণ দাবি করল এবং তার সম্বন্ধে মিথ্যাচার করার জন্য ইয়াগোকে তৎক্ষণাৎ মৃত্যুর ভয় দেখালো। ইয়াগো কপট রাগ প্রকাশ করল, যেন তার সততাকে পাপ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সে ওথেলোকে জিজ্ঞেস করলো ওথেলো ডেসডেমনার হাতে স্ট্রবেরি ছাপ দেয়া একটা রুমাল দেখেছে কিনা, এবং ওথেলো বলল যে সেটা তার ডেসডেমনাকে দেওয়া প্রথম উপহার। ওই একই রুমাল দিয়ে ইয়াগো বলল, আজ আমি দেখেছি মাইকেল ক্যাসিওকে তার মুখ মুছতে। ওথেলো উত্তর দিল, আপনি যা বলছেন তা যদি সত্য হয়, যতক্ষণ না আমার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা ওদের দুজনকে গিলে খায়, আমি বিশ্রাম নেব না। প্রথমত, তোমার বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে 3 দিনের মধ্যে ক্যাসিওকে প্রাণদণ্ডে দণ্ডিত করব, এবং ওই সুন্দরী শয়তানের ডেসডেমনার জন্য আমি অতি দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। ওথেলো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করল না কিভাবে ক্যাসিও ডেসডেমনার এই রুমাল পেয়েছে। সে দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিল। ডেসডেমনা কখনোই ক্যাসিওকে এই উপহার দেয়নি। সেই বিশ্বস্ত নারী কখনোই তার স্বামীর সাথে এমন খারাপ কাজ করত না যে তার স্বামীর জিনিস অন্য লোককে উপহার দিয়ে দেবে। শয়তান ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে রুমালটা চুরি করিয়েছিল, এবং ক্যাসিও যেই পথে যাবে সেই পথে রুমালটি ফেলে রেখেছিল, যাতে ক্যাসিও ওই রুমাল তুলে নেয়, আর তার ফলে ইয়াগোর সন্দেহ প্রমাণিত হয় যে ওই রুমালটি ডেসডেমনার উপহার। Questions and answers MCQ type Mark 1. 1. The statement of Othello was confirmed by C. Desdemona herself. 2. Desdemona professed that her duty to husband was A. higher than her duty to her father. Page 4103. When Othello readily undertook the management of wars in Cyprus, Desdemona A. cheerfully consented. 4. When Othello landed in Cyprus, the island was B. secure from an immediate apprehension of an attack. 5. Othello went to Cyprus along with C. Desdemona. 6. Among all the general's friends, the one who possessed the confidence of Othello was A. Cassio. 7. Which of the following qualities does not go with Michael Cassio? D. Shy and reserved. 8. The person whom Othello employed in his love affair with Desdemona was A. Cassio. 9. The person whom Desdemona loved and trusted next to Othello was B. Cassio. 10. Cassio's promotion to the rank of lieutenant offended C. Iago. 11. Iago hated Othello for B. favoring Cassio. 12. The name of Iago's wife is C. Emilia. 13. The arrival of Othello and Desdemona in Cyprus and the news of the dispersion of the enemy's fleet made A. a sort of holiday in the island. 14. The soldiers were asked to keep from excess drinking so that C. no brawl might arise. 15. Iago made his mischief by giving Cassio C. much wine. 16. Question 16. Swallowing much wine, Cassio praised B. Desdemona. 17. The officer who interfered to stop dispute
and was wounded in the scuffle was A. Montano. 18. Who caused the castle bell to ring? B. Iago. 19. The alarm bell ringing awakened A. Othello. 20. Who was a strict observer of discipline? B. Othello. 21. After the riot, Othello, D. took away Cassio's place of lieutenant. 22. Misfortune had made Cassio lament over his C. transformation into a beast. 23. When Cassio lost his rank, Iago advised him to request B. Desdemona to mediate for him. 24. Why does Iago hate Othello? B. Othello appointed Cassio as his lieutenant. 25. Why did Othello dismiss Cassio from the post of the lieutenant? D. He disobeyed Othello's orders. 26. How was the Turkish fleet thwarted? B. By a violent storm. 27. When old Brabantio was unable to maintain his plea, he, B. warned Othello about the fact that Desdemona might also deceive him. Page 411, 28. When Othello and Desdemona reached Cyprus, D. everybody celebrated the day. 29. Michael Cassio was A. a young Florentine soldier. 30. Iago wanted to take revenge on A. Othello. 31. Desdemona deceived her father because A. she loved the Moor to a great extent. 32. Desdemona liked Cassio because A. he was eloquent. 33. Othello liked Cassio because B. Cassio had a rattling talk which was not unpleasing. 34. Othello had promoted Cassio to the rank of C. Lieutenant. Annual Exam 2015. 35. Iago was D. Crafty. Annual Exam 2016. 36. In describing Othello's restlessness, the drugs that Shakespeare mentions as failing to bring him peace of mind are B. Poppy and Mandragora. Annual Exam 2016. 37. Othello's first gift to Desdemona was a D. handkerchief. Annual Exam 2017. 38. Taking up the case of Cassio, Desdemona promised to A. be his solicitor. 39. Othello lost his sweet rest because of the plotting of B. Iago. 40. Iago informed Othello that he had seen Cassio wipe his face with B. Desdemona's handkerchief. 41. Influenced by Iago, Othello decided to take up wild revenge by putting C. both Cassio and Desdemona to death. 42. A handkerchief of his wife seen in Cassio's hand deluded Othello to pass death sentence upon C. both Cassio and Desdemona. 43. Both Cassio and Desdemona were dash of any offense against Othello. Choose the suitable word for the blank. C. Innocent. 44. Actually, Iago made his wife Emilia A. steal the handkerchief from Desdemona. 45. Who stole the handkerchief? C. Emilia, wife of Iago. 46. What pattern was embroidered on the handkerchief? A. Strawberries. 47. Who planted the seeds of doubt in Othello's mind as to his wife's fidelity? A. Iago. Next, page 412, analytic questions.